লেখিকা ঈশিতা ব্যানার্জির অসহায় জীবন। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। বাড়ির দরজা খুলে ঢুকতেই গরম মোগলাইয়ের গন্ধ অরুণিমার খিদের বোধকে উস্কে দিল। সেই কখন কলেজ ক্যান্টিনে 4 পিস ঠান্ডা লুচি আর একটু ঘুগনি পেটে পড়েছিল, আর এখন এই জিভে জল আনা গন্ধ। কিন্তু অরুণিমা কোনো মতেই খাবে না, তার জন্য আনা হলেও নয়। তাই মন দুর্বল হওয়ার আগেই তাড়াতাড়ি পা চালিয়ে ডাইনিং হলটা পেরোতে চাইল সে। ঘরে ঢোকার মুখেই মুখোমুখি হলো অনিমেষের সাথে। একগাল হেসে পিঠে হাত রেখে জিজ্ঞাসা করল, কি খুব টায়ার্ড তো? খিদে পেয়েছে নিশ্চয়ই। এরকম কিছুই আশা করছিল অরুণিমা। গত কয়েক বছরে এসব নাটকে সে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে। তাই এক ঝটকায় পিঠ থেকে হাতটা সরিয়ে দিয়ে তির্যক ভঙ্গিতে প্রশ্ন ফিরিয়ে দিল, কেন বলো তো? না, আসলে তোমার জন্য মোগলাই কিনে এনেছি, আগে খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। অরুণিমা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এও কি সম্ভব? রাগ, বিরক্তি, অভিমান সব রকমের হৃদয়বোধকে ছাপিয়ে যাচ্ছে তার বিস্ময়। মানুষ কতটা নির্মম হলে আগের সব ঘটনা ভুলে গিয়ে এরকম আপাত মিষ্টি ব্যবহার করতে পারে। কিন্তু সাথে সাথে তীব্র খিদে বোধ তার লোভকেও বাড়িয়ে দিচ্ছে। তবু কঠিন মুখে জিজ্ঞাসা করল, হঠাৎ আমার জন্য এত দরদ? কেন, তোমার জন্য কিনে আনতে পারি না আমি? নরম গলায় উত্তর দিল অনিমেষ। দীর্ঘ খরার পর ফুটি ফাটা মাটির ওপর যেন হঠাৎ বৃষ্টি ঝরে পড়ল। পিছল মাটি কি দাঁড়াতে দেবে না অরুণিমাকে? দাঁড়াও, আমি এখানে নিয়ে আসছি তোমার জন্য। অনিমেষ বেরিয়ে গেল ঘর ছেড়ে। সারা শরীর ছেড়ে দিয়ে ধপ করে খাটে বসে পড়ল অরুণিমা। আজকাল অনিমেষের ভালোবাসাকেও ভয় পেতে শুরু করেছে সে। যখন তখন প্রাণ নিয়ে যে টানাটানি করে, তার ভালোবাসার ভরসা আর করে না অরুণিমা। আজকের যত্ন আত্মীর বিনিময়ে অনিমেষ ঠিক কী দাবি করবে কে জানে। বিএড কলেজের ক্লাসরুম, জমা হয়ে থাকা মেয়েদের গুলতানি চলছে পুরোদমে। অসমবয়স্ক বন্ধুত্বের এক অদ্ভুত চিত্র। বিবাহিত, অবিবাহিত, বিবাহ বিচ্ছিন্না, চাকুরিরতা, ছাত্রী, সব রকম নারীদের এক অপরূপ মেলবন্ধন। মৌপ্রিয়া আড্ডার মাঝে লক্ষ্য করল ধীর পায়ে ক্লাসে ঢুকছে অরুণিমা মিত্র। কোষ্ঠী পাথরে খোদাই করা এক অপরূপ নারী মূর্তির মতো অবয়ব তার। লাবণ্য দেহের প্রতিটি অঙ্গ থেকে যেন চুইয়ে পড়ছে। শুধু মুখের প্রতিটি রেখায় বেদনার ছাপ, আর চোখের তলায় ক্লান্তির কালি। খুব চাপা স্বভাবের অরুণিমা এখনও এই বিষাদের রহস্য ভেদ করেনি তাদের কাছে। জমায়েতের কাছাকাছি আসতেই তাকে গলা তুলে ডাকল তনিমা। অরুণিমা কাছে আসতেই হাত ধরে টানল মৌপ্রিয়া। আহ বলে আর্ত চিৎকার করে হাত ছাড়িয়ে নিল অরুণিমা। কি হলো গো, লাগলো? হাতে কি হয়েছে তোমার? বলতে বলতেই হাতের দিকে চোখ পড়েছে তার। কি করে এত বড় ফোসকা পড়ল গো হাতে? ওই রান্না করতে গিয়ে, আমতামতা করে উত্তর দিল অরুণিমা। ইস, কিছু তো লাগাবে, এত বড় ফোসকা ভোগাবে কিন্তু। না না, ঠিক হয়ে যাবে। কি এত ভালো মন্দ রান্না করলে গো? আমরা তো প্র্যাকটিক্যালের চাপে মুখই তুলতে পারছি না। তনিমা ইচ্ছে করে খোঁচা দিল। কি উত্তর সাজাবে ভাবতে ভাবতেই কে একজন ছাত্রী পিছন থেকে বলে উঠল, এই ম্যাম আসছেন। আড্ডা ভেঙে গেল, আর স্বস্তি পেল অরুণিমা। কি করে বাইরের লোককে বলবে হাতে ফোসকা পড়ার আসল কারণ? সন্ধেবেলায় বাড়ি ফিরে রোজকার মতো ঝড়ের বেগে কাজ সারছিল অরুণিমা। হাতে ব্যথার কারণে গতি আজ একটু শ্লথ। মাথায় খেলা করে যাচ্ছিল সময়ের হিসাব। অন্তত 7টার মধ্যে রান্না শেষ করতে পারলে ঘণ্টা 2 সময় পাওয়া যাবে পড়ার জন্য। না হলে 9টার পর আর বই নিয়ে বসার জো নেই। তখন অনিমেষের সামনে পটের বিবি সেজে বসে থাকতে হবে। মৌপ্রিয়ার ফোনটা চিন্তার জাল ছিঁড়ে দিল। কানে ফোন নিতে উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল, কি গো, হাতের ব্যথা কমলো? কালকে প্র্যাকটিক্যালের লেখা শেষ করে জমা দিতে পারবে তো? এই কোমল স্বর আর সমবেদনার আভাসে অরুণিমার মনটা হু হু করে উঠল। কান্না যেন গলায় দলা পাকিয়ে গেছে। উত্তর দেওয়ার ভাষা নেই। কি গো, চুপ করে আছো কেন? খুব বেশি ব্যথা করছে? না, আমি ঠিক আছি। কোনো মতে কান্না সামলে বলল অরুণিমা। কি হয়েছে সত্যি করে বলো তো? তোমার কি বাড়িতে কোনো প্রবলেম চলছে? খুলে বলো না আমায়, দেখো হালকা লাগবে।
না না, কিছু সমস্যা নেই। বলো, কেন ফোন করলে? এমনি, তোমায় দেখে আজ খুব টায়ার্ড লাগছিল, তাই খোঁজ নিতে ফোন করলাম। না না, সব ঠিক আছে, পরে কথা বলি। তবে কিছু সমস্যা হলে বলতে হেজিটেট করো না। ফোন রেখে আলগোছে গড়িয়ে পড়া চোখের জল মুছে নিল। এই 2-3 মাসে মৌপ্রিয়াকে যতটা চিনেছে, খুবই বুদ্ধিমতী, অনুভূতিশীল বলে মনে হয়েছে তার। বারবার ভেবেছে একে বিশ্বাস করা যায়, কিন্তু বিশ্বাস করার শক্তি সঞ্চয় করে উঠতে পারেনি সে নিজেই। আজ নিজে থেকে মৌপ্রিয়া যখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে, তখন তা ধরাই উচিত। আর তার জীবনের এই বুঝি প্রবল ঝড়ের সময় কাউকে পাশে না পেলে সে বুঝি হালে পানি পাবে না। রাতে একলা ঘরে শুয়ে আশায় বুক বেঁধে মৌপ্রিয়ার নম্বর ডায়াল করল অরুণিমা। মৌপ্রিয়া এত রাতে অরুণিমার নম্বর দেখে একটু অবাক হলো। ফোন ধরতেই বাজল বিষাদ ভরা কণ্ঠস্বর। তখন আর কথা হলো না। আসলে সত্যি আমি একটু সমস্যায় আছি। সে আমি তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি। কি হয়েছে বলো তো? এবার খেই হারালো অরুণিমা। ঠিক কোথা থেকে শুরু করবে বুঝতে পারছিল না সে। আসলে এই ফ্ল্যাটে শুধু আমি আর আমার হাজবেন্ড থাকি। আমাদের লাভ ম্যারেজ, কিন্তু দুবারেরই অমতে, তাই আত্মীয় স্বজনের থেকে আমরা প্রায় বিচ্ছিন্ন। বিয়েও হয়ে গেল প্রায় বছর 3। বিয়ের পর ধীরে ধীরে বুঝলাম যে অনিমেষ খুব একটা নর্মাল নয়, একটু স্যাডিস্ট টাইপের। বিভিন্ন কারণে আমায় কষ্ট দিতে পারলে ওর একটা অদ্ভুত আনন্দ হয়। কীরকম কষ্ট অরুণিমা? কথার মাঝে প্রশ্ন করে মৌপ্রিয়া। যেমন ধরো কালকের ঘটনা। আমার জন্য বিকেলবেলায় একটা মোগলাই পরোটা কিনে এনেছিল, আমায় বসে বসে খাওয়ালো। আমি বারবার জিজ্ঞাসা করলাম, তোমার কই? আমার থেকে না হয় অর্ধেক খাও। তখন কিছু বলল না। যেই আমার খাওয়া শেষ হয়ে গেল, অমনি বলল, এবার এরকম একটা মোগলাই পরোটা তুমি আমায় বানিয়ে খাওয়াও। হোয়াট? হ্যাঁ গো, আর ওই পরোটা বানাতে গিয়েই তো কাল হাত পুড়ে গেছে। আর ইউ ক্রেজি? বললো আর তুমি বানিয়ে দিলে? না বলতে পারলে না? সে কি, তাহলে তো ওর কিছু খাওয়াই হতো না। তাহলে আর কি, ভালোই করেছ। বিরক্তি চেপে রাখতে পারে না মৌপ্রিয়া। কি করব বলো? না করে দিলে বাচ্চাদের মতো রাগ করবে, না খেয়ে বসে থাকবে। শুরুর দিকে তবু পেরে উঠতাম, ভাবতাম ভালোবাসা দিয়ে হ্যান্ডেল করলে হয়তো বদলে যাবে। কিন্তু এ তো দিনের পর দিন বেড়েই চলেছে। নিজে বিজনেস করে, যখন তখন ছুটি নিতে পারে, কিন্তু আমি স্কুলের চাকরিতে কি তা পারি? বছরের ঠিক পরীক্ষা খাতা দেখার সময়গুলোতেই বেড়াতে যাওয়ার টিকিট কাটবে, না গেলেই অশান্তি। সে অশান্তি হলে আর কি করা যাবে? তোমার সুবিধাও তো তাকে বুঝতে হবে। সেইখানেই তো সমস্যা। আমার মত বলতে গেলেই বাড়ি থেকে বেরিয়ে যাবে, ফিরে ঝগড়া, অশান্তি, ভাঙচুর, এমনকি গায়ে হাত পর্যন্ত। কোনো বন্ধুর সাথে মিশতে দেবে না, চূড়ান্ত সন্দেহ বাতিক। যখন যা বলবে তাই করতে হবে। আমি আর পারছি না গো। সেক্ষেত্রে একটাই উপায়, আলাদা থাকা। তবে তার আগে চেষ্টা করতে হবে যদি কোনো মতে তোমার বরকে বদলানো যায়। কি করে? আমি তো যতটা পারি মানিয়ে নেওয়ার চেষ্টা করি। কালকের পর রাগ করে আর কথা বলছি না, আজ আলাদা শুয়েছি। ওটাই তো ভুল। কাউকে ভালোবাসা মানে তার সব অন্যায় আবদার মেনে নেওয়া নয়। অ্যাডজাস্ট করে কি সম্পর্ক টেকানো যায়? নিজেকে যদি অবহেলা করো তাহলে অন্যকে ভালোবাসবে কি করে? তাই এখন থেকে না বলতে শেখো অরুণিমা। মন থেকে যেটাকে ঠিক মনে করো সেটা কাজে পরিণত করতে পিছপা হইও না। অন্ধকার ঘরে একা শুয়ে শুয়ে মৌপ্রিয়ার পরামর্শের কথা ভাবছিল অরুণিমা। না বলা কি অত সহজ? প্রথমবার হানিমুনের পর যখন পরীক্ষার সময় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিল, তখন তো এক বাক্যে না করে দিয়েছিল সে। ফল কি হয়েছিল? একা একাই চলে গিয়েছিল অনিমেষ তাকে কিছু না জানিয়ে। তাতেও অতটা অরুণিমা গা করেনি দেখে পরের বার এক মহিলা কলিগকে নিয়ে ঘুরে এলো দীঘা থেকে। এসে বীর দর্পে ঘোষণাও করে দিয়েছিল, তুমি না গেলে আমি এভাবেই কাউকে না কাউকে নিয়ে ঘুরতে চলে যাব। হার মেনে নিয়েছিল অরুণিমা। স্কুলের খাতা বা অন্য কোনো কাজ বাড়িতে খুলে বসলেই অনিমেষের মুখ ভার। মাধ্যমিকের খাতা দেখার সময় বাধ্য হয়ে রাতে বসতে হতো অনিমেষের ইচ্ছার বিরুদ্ধে। 2-3 দিন পর থেকেই খাতা খুলে বসলেই কারেন্ট অফ হয়ে যেত। প্রথম দিকে কিছু সন্দেহ হয়নি অরুণিমার। পরে খেয়াল করলো আশেপাশের সব বাড়িতেই আলো জ্বলছে। তখন অনুসন্ধান করে দেখলো তাদের বাড়ির মেইন সুইচটা অফ করে দিয়েছে অনিমেষ। জিজ্ঞাসা করাতে অম্লান বদনে উত্তর দিয়েছে, আগেই তো আমি বারণ করেছিলাম, না শুনলে অন্য রাস্তা তো নিতেই হবে। অরুণিমা অনেকবার ভেবেছে বেরিয়ে যাবে, আলাদা থাকবে। 2-1বার ঝগড়া অশান্তির সময় বলেও হয়তো ফেলেছিল অনিমেষকে। নির্লিপ্ত গলায় জবাব এসেছে, যেতে চাইলে নিশ্চয়ই পারো, তবে তারপর সুইসাইড করতে আমার বেশি সময় লাগবে না।
পারেনি অরুণিমা। পরিস্থিতির কাছে, ভালোবাসার কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে সে। না বলতে চেয়েও চুপ করে থাকতে বাধ্য হয়েছে সে। প্রায় 2-3 ঘন্টা কথা বলার পর স্তব্ধ হয়ে বসেছিল মৌপ্রিয়া। বারবার অরুণিমার বলা কথাগুলো মাথায় হাতুড়ি পিটছিল। নিজে চাকরি করে, স্বাবলম্বী, তাও এত অত্যাচারের পর ওখানেই পড়ে আছে। অনিমেষ চাকরি করতে দিতে রাজি হয়েছে শুধু এই শর্তে যে সারা জীবন সন্তান ধারণ করতে চাইবে না অরুণিমা। মৌপ্রিয়া নিজের মনে শিউরে উঠছিল। সে এখনও অবিবাহিতা। মাস 6 পর তারও বিয়ে ঠিক হয়ে আছে, যদিও অ্যারেঞ্জ ম্যারেজ। তবু এই কয়েক মাসে বিশ্বজিৎকে বেশ নির্ভরযোগ্য বলেই মনে হয়েছে তার। দারুণ সুন্দরী, শিক্ষিতা, চাকুরিরতা হওয়ার সুবাদে প্রচুর সম্বন্ধ এসেছিল মৌপ্রিয়ার। মৌপ্রিয়ার একটাই চাহিদা ছিল, ছেলেকে কলকাতায় থাকতে হবে। বিশ্বজিৎ ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও তাকে আশ্বস্ত করেছে বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। আসলে একলা বিধবা মাকে ফেলে বিদেশ বিভুঁয়ে গিয়ে সে থাকতে পারবে না। কিন্তু বিয়ের আগে আর পরে মানুষের বদলে যাওয়ার গল্প শুনতে শুনতে মৌপ্রিয়া কেমন চিন্তায় পড়ে যাচ্ছিল। ফোনের আওয়াজে চমক ভাঙল। এত রাতে বিশ্বজিৎ ফোন করেছে? কি গো, কতক্ষণ ধরে ফোন ট্রাই করছি, সমানে এনগেজড, কি ব্যাপার? এক বন্ধুর সাথে কথা বলছিলাম, খেয়াল করিনি। বলো, এত রাতে কেন? আরে জরুরি দরকারে ফোন করেছি, একটা বিশাল বড় প্রবলেমে পড়ে গেছি, কি যে করব বুঝে উঠতে পারছি না। কি হয়েছে খুলে বলো তো। আরে আমার কলকাতার সার্কেলের প্রজেক্ট তো প্রায় শেষের দিকে, কিন্তু নেক্সট কলকাতায় এই মুহূর্তে আর কোনো প্রজেক্ট নেই। অফিস আমায় আগেও বাইরে পাঠাতে চেয়েছে, আমি বারবারই জানিয়েছি যে আমি রাজি নই, কিন্তু এবার আমায় আলটিমেটাম দিয়েছে। বাইরের প্রজেক্ট অ্যাকসেপ্ট না করলে চাকরি ছাড়তে হবে। কি যে করি এখন? ছেড়ে দাও চাকরি তাহলে, নির্লিপ্ত ভঙ্গিতে বলল মৌপ্রিয়া। কি বলছো মৌ? এখন চাকরির এই বাজার, ছেড়ে দিলে যে আবার পাবো তার কি গ্যারান্টি আছে? 2 দিন পর আমাদের বিয়ে। তাহলে আমাকেই ছেড়ে দাও বরং। ঠোঁটের ডগায় কথাটা চলে আসছিল, বলতে গিয়ে গলা কেঁপে গেল, বলতে পারল না। দেখো কি করবে, কি বলি বলো তো। আই অ্যাম সো সরি মৌ, আমি তোমাকে কথা দিয়েছিলাম বাইরে যাব না, কিন্তু এমন পরিস্থিতি যে কারোর কিছু করার নেই। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। মৌপ্রিয়া কিছু শুনতে পাচ্ছিল না, কান বাজছিল কিছুক্ষণ আগে অরুণিমাকে বলা কথাগুলো। এখন থেকে না বলতে শেখো অরুণিমা। মন থেকে যেটাকে ঠিক মনে করো সেটা কাজে পরিণত করতে পিছপা হয়েও না।